আমার নাম সুরভি। আমার বয়স 21 বছর। আমি দেখতে বেশ সুন্দর এবং বয়সের তুলনায় একটু পরিণত মনে হয়। আমার মুখের গঠন আকর্ষণীয়, গায়ের রং উজ্জ্বল এবং শরীরের গঠন স্লিম বরং মাঝারি। আমরা গ্রামে থাকি, তাই অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমিও সাধারণত সালোয়ার কামিজ পরি। আমি শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপর থেকে বাড়িতেই থাকি। বাইরে থেকে আমাকে খুব সাধারণ এবং শান্ত মনে হতো। ভিতর থেকেও আমি অতটা চালাক বা চতুর ছিলাম না। তবে সত্যি বলতে সেই দিনগুলোতে আমি নিজের সীমা অতিক্রম করেছিলাম। জীবন আমাকে এমন কিছু অভিজ্ঞতা দিয়েছিল যা ছিল আমার ভাবনার বাইরে। আমি বহুদিন আগে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম যা আমার মনে গভীর ছাপ রেখে গেছে। লিটন ভাইয়ার সঙ্গে আমার পরিচয় এমন এক সময় হয়েছিল যখন আমার জীবনে অনেক একাকিত্ব ছিল। তার সঙ্গে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগত। লিটন ভাইয়া সবসময় আমার প্রতি খুব যত্নশীল ছিলেন, আর তার উপস্থিতি আমার মনকে হালকা করে তুলত। শুরুতে যখন তার সঙ্গে সময় কাটাতাম, তখন শরীরে যেন একটু বাড়তি চাপ অনুভব করতাম। মনে হতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে এল। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে এমন একটি রুটিন তৈরি হলো যে সুযোগ পেলেই আমরা একসঙ্গে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে থাকতাম। তবে বাড়িতে অন্য কেউ থাকলে আমাদের একটু ভয় লাগত, যদি কেউ দেখে ফেলে। তবে কেউ আমাদের সম্পর্কে কিছু সন্দেহ করত না, কারণ লিটন ভাইয়া সবসময় আমাকে দিদি বলে ডাকতেন। আসলে আমি বয়সে তার থেকে 1-2 বছরের বড় ছিলাম। তাছাড়া তখন শীতকাল ছিল, তাই সবাই ঘরে নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। লিটন আমার মামাতো ভাই। রাতে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। আমি এবং লিটন ভাই আলাদা ঘরে ঘুমাতাম। একদিন রাতে দরজা বন্ধ করে ঘুমানোর পর হঠাৎ একটি ঘটনা ঘটে যা আমার জীবনে ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে। তখন আমাদের বাড়ির একজন সদস্য, আমার মামি, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণে আম্মু এবং আমি তাকে দেখতে তাদের বাড়িতে যাই। আমাদের নিয়ে আসার জন্য লিটন ভাই গাড়ি নিয়ে এসেছিলেন। প্রথমেই তিনি এসে আম্মুর পা ছুঁয়ে সালাম করলেন। তারপর আমাকে দেখে অবাক হয়ে বললেন, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। গাড়িতে করে আমরা বাসায় ফিরছিলাম। তখন সন্ধ্যার প্রায় 7টা বাজে। আমরা দেরি করে রওনা দিয়েছিলাম, তাই সময় লেগেছিল। বাড়ি পৌঁছে দেখি মামা রান্না করছেন আর মামি বিছানায় শুয়ে আছেন। আম্মু রান্নাঘরে ঢুকে মামাকে বকতে লাগলেন, যখন এত সমস্যা ছিল তখন আমাকে আগে জানালে ভালো হতো। এত কষ্ট করার কি দরকার ছিল? আম্মু রান্না করতে লাগলেন আর আমি মামিকে দেখে তার পাশে বসে পড়লাম। মামিও আমাকে দেখে বেশ খুশি হলেন, কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিছুক্ষণ পর আম্মু মামিকে খাবার দিলেন এবং নিজ হাতে তাকে খাইয়ে দিলেন। ততক্ষণে লিটন ভাই আমাকে ডাকলেন। আমি তার দিকে তাকিয়ে জানতে চাইলাম, কি হয়েছে? লিটন ভাই আমাকে তার কথাগুলো শোনানোর জন্য অপেক্ষা করছিলেন, যা পরে আমাকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করেছিল। রাতে খাওয়ার সময় যখন আমি ঘরে ঢুকি, তখন দেখি লিটন ভাই খাবার খাচ্ছেন। আমাকে দেখেই বললেন, দিদি চলে আসুন, খাবার খান। আমি বললাম, না ভাইয়া, আপনি আগে খান, আমি পরে খাব। কিন্তু তিনি আমাকে জোর করে বসালেন। আমিও খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বেশি আপত্তি করলাম না। আমরা মজা করে একসঙ্গে খাবার খেয়ে নিলাম, কারণ আমরা আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম। খাওয়া শেষ হওয়ার পর আমি আম্মুর ঘরে ঘুমাতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন লিটন ভাই বললেন, দিদি যদি কিছু মনে না করেন তবে এখানে আমার ঘরেই ঘুমান না। আমি একটু অবাক হয়ে বললাম, না ভাইয়া, আমি আম্মুর কাছেই ঘুমাবো। কিন্তু তিনি বারবার অনুরোধ করতে থাকলেন। শেষে আমি বললাম, ঠিক আছে, এখানে থাক, কিন্তু আগে আম্মুকে জানিয়ে আসি। লিটন ভাই আম্মুকে গিয়ে জানালেন যে আমি তার ঘরে থাকছি। এদিকে আমি আমার সালোয়ার কামিজ বদলে লিটন ভাইয়ের দেওয়া একটি টি-শার্ট পরে নিলাম, কারণ আমার পোশাকটা একটু বেশি টাইট ছিল। আমাকে সেই পোশাকে দেখে লিটন ভাই হেসে বললেন, দিদি, আপনাকে এই পোশাকেও অসাধারণ লাগছে, তুমি এত সুন্দর কেন? আমি তাকে কিছু বললাম না, শুধু হেসে কথা ঘুরিয়ে দিলাম। এরপর আমি চাদর গায়ে দিয়ে বিছানায় বসে পড়লাম, আর লিটন ভাই নিজের চারপাইতে শোয়ার ব্যবস্থা করতে লাগলেন। তখন আমি বললাম, ভাইজান, বিছানাতেই ঘুমিয়ে পড়ুন, এখানে অনেক জায়গা রয়েছে। খাওয়া দাওয়ার পর লিটন ভাইও চাদরের মধ্যে এসে বসে পড়লেন। তিনি খুবই হাসি খুশি এবং মজার মানুষ ছিলেন। তিনি মজার মজার কথা বলে আমাকে অনেকক্ষণ হাসালেন। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল এবং কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি লিটন ভাই আমার চুল নিয়ে খেলা করছেন। আমাকে দেখে তিনি মুচকি হেসে বললেন, গুড মর্নিং দিদি, ঘুম কেমন হলো? আমি হেসে বললাম,
খুব ভালো হয়েছে ভাইজা। তারপর আমরা দুজন চাদরের মধ্যে বসে চা খেতে শুরু করলাম। সেই সময় আম্মু আমাদের জন্য গরম গরম চা নিয়ে এলেন। সকালটা খুবই ঠান্ডা ছিল বলে চাদরের মধ্যেই চা খাওয়া হলো। লিটন ভাই তখন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আমি হেসে জিজ্ঞেস করলাম, কি হলো ভাইজা, এমন করে তাকিয়ে আছেন কেন? তিনি হেসে মজা করে বললেন, আপনার চোখ দুটো খুব বড় আর সুন্দর। সত্যি বলতে দিদি, আপনার চোখের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। আমি মজা করে বললাম, সকালবেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি কি করছিলে? তিনি হেসে বললেন, কিছু না দিদি, আপনার চুল ঠিক করছিলাম। লিটন ভাই দেখতে বেশ সুদর্শন ছিলেন। তার মুখে তখনও দাড়ি গোঁফ আসেনি। ত্বক ছিল খুব পরিষ্কার। তবে তিনি আমার চেয়ে সামান্য কম লম্বা ছিলেন। তার এমন কিছু আচরণ মাঝে মাঝে আমাকে একটু অবাক করত। সকালটা ব্যস্ততায় শুরু হয়েছিল। আম্মু ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর মামা অফিসের জন্য তৈরি হচ্ছিলেন। আমি আম্মুকে সাহায্য করছিলাম। এর মধ্যেই মামা খাবারের প্যাকেট নিয়ে কাজে বেরিয়ে গেলেন। প্রতিদিনের মতো আমি স্নান করতে বাথরুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু জানতাম না লিটন ভাইও এই সময় স্নান করেন। বাথরুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লজ্জায় লাল হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম। লিটন ভাই তখন স্নানে ব্যস্ত ছিলেন। তার মুখে সাবান ছিল, তাই তিনি আমাকে দেখতেও পাননি। তবে ঘটনাটি আমার মনে বারবার ভেসে উঠছিল। আমি ঘরে বসে নিজের মনে কিছু একটা ভাবছিলাম আর একা একাই হাসছিলাম। ঠিক তখনই লিটন ভাই স্নান সেরে ঘরে এলেন। আমাকে একা একা হাসতে দেখে মজা করে বললেন, কি হলো দিদি, আজ তো বেশ খুশি লাগছে। আমি একটু চুপ হয়ে বললাম, না ভাইজা, তেমন কিছু না। তিনি ফোন চালাতে চালাতে পাশে বসে বললেন, আমার ব্যাপারে এমন কি ভাবছিলে যে এত হাসি পাচ্ছে? আমি হেসে বললাম, না ভাইজা, এটা বলার মতো কিছু না। কিন্তু তিনি তখন বললেন, বলুন দিদি, নইলে আমি ভুল কিছু মনে করব। আমি হেসে বললাম, প্লিজ ভাইজা, এটা নিয়ে আর কিছু ভাববেন না। তারপর তাড়াতাড়ি উঠে স্নানে চলে গেলাম। স্নান সেরে আমি হাফ প্যান্ট আর টপ পরে ঘরে ফিরলাম। তখনও লিটন ভাই সেখানেই ছিলেন। স্নানের সময় চুল ধুয়েছিলাম বলে ঘরে ফিরে চুল শুকাচ্ছিলাম। মজা করার জন্য আমি ইচ্ছা করেই পানি লিটন ভাইয়ের দিকে একটু চিটাচ্ছিলাম। এটা দেখে তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং আমার চুল ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। আমি রেগে উঠে বললাম, এটা কি হচ্ছে লিটন? তার হাত থেকে নিজেকে মুক্ত করে আমি তাকে মৃদু আঘাত করলাম। লিটন ভাই কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তার আচরণে আমি হতবাক হয়ে গেলাম। মনে আফসোস হচ্ছিল যে হয়তো আমাকে এটা করা উচিত হয়নি। তবে আমি জানতাম লিটন ভাই যা করতে যাচ্ছিলেন তাতে আমি তাকে থামানোর পদক্ষেপ না নিলে হয়তো তিনি থামতেন না। এরপর দ্রুত নিজের চুল শুকিয়ে নিলাম এবং আম্মুর কাছে চলে গেলাম। আম্মু তখন খাবার প্রস্তুত করছিলেন। আম্মু বললেন, তাড়াতাড়ি লিটনকে ডেকে আন, গরম গরম খাবার খেয়ে নি, পরে ঠান্ডা হয়ে যাবে। আমি জানতাম লিটন ভাই আমার উপর রেগে আছেন। যখন তাকে ডাকতে গেলাম দেখলাম তিনি ছাদের ওপর বসে আছেন। লিটন ভাই ছাদের ওপর বসে ফোনে কিছু দেখছিলেন। আমি পেছন থেকে ডাক দিলাম, ভাইজা, নিচে চলে আসো, আম্মু খাবারের জন্য ডাকছেন। কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তখন আমি আরো কাছে গিয়ে সরি বলতে শুরু করলাম, ভাইজা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, রাগের মাথায় এমনটা করে ফেলেছি। তবুও তিনি চুপ করে থাকলেন এবং আমাকে উপেক্ষা করতে লাগলেন। আমি তার হাত ধরে বললাম, ভাইজা, ভুলটা শুধু আমার নয়, তোমারও। তুমি আমার চুল এত জোরে টেনে ধরেছিলে, তাই আমার রাগ উঠে গিয়েছিল। এতে এত রেগে থাকার কি হল? প্লিজ, রাগ ভেঙে ফেলো। এটা শুনে লিটন ভাই রাগ করে তার হাত সরিয়ে উঠে দাঁড়ালেন। আমার চোখে পানি এসে গেল। আমি প্রায় কান্নার স্বরে বললাম, ভাইজা, প্লিজ এতটাও রাগ করো না। যদি সেই চড়ের কথাই হয় তাহলে আমাকে দুটো চড় মেরে দাও, কিন্তু এমন চুপচাপ থেকো না। আমার চোখে পানি দেখে তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা ঠিক আছে, কেঁদো না। তুমি কাঁদলে মোটেও ভালো লাগে না, কিন্তু তোমার হাত তোলাটা ঠিক হয়নি। তারপর বললেন, ঠিক আছে, এবার নিচে চলো, খাবার খাই। আমি আবার বললাম, তুমি আগে বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। ভাইজা হেসে বললেন, এই যে, এবার থামো, খুব বেশি মাফ চেয়ে ফেলেছ। এটা এত বড় ব্যাপার না, চলো তাড়াতাড়ি নিচে যাই। আমরা দুজন নেমে আসার পর দেখলাম আম্মু এবং মামি ইতিমধ্যেই খেয়ে নিয়েছেন। আম্মু তখন রান্নাঘরে কাজ গুছিয়ে নিচ্ছিলেন। আমি আর লিটন ভাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর আমি কিছুক্ষণ মামির পাশে বসে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম এবং তার শরীরের খোঁজখবর নিতে লাগলাম। এরই মধ্যে আম্মু তার কাজ শেষ করে ফিরে এলেন। আম্মু এসে বললেন, আমি আর তোমার মামি পাশের বাড়ির আন্টির সঙ্গে দেখা করে আসি।
একটু হাঁটাহাঁটিও হবে। ততক্ষণ তুমি বাসায় থাকো। লিটনকেও বলে দিয়েছি যেন কোথাও না যায়। আমরা অল্প সময়ে ফিরে আসব। এরপর আম্মু মামিকে নিয়ে বেরিয়ে গেলেন। আমি মামির ঘর গুছাতে শুরু করলাম। তখন লিটন ভাইও সেখানে এসে মজা করতে লাগলেন। আমি তাকে বললাম, ভাইজা প্লিজ একটা জিনিস এনে দাও। লিটন ভাই বললেন, বল দিদি কি আন, তোমার কি ভালো লাগে? তখন আমি বললাম, আমার জন্য একটু চকলেট এনে দা, চকলেট আমার খুব পছন্দ। লিটন ভাই মুচকি হেসে বললেন, ঠিক আছে, তুমি ঘর পরিষ্কার করো, আমি চকলেট নিয়ে আসি। লিটন ভাই চকলেট আনতে বেরিয়ে গেলেন, আর আমি আবার ঘর পরিষ্কার করতে শুরু করলাম। ঘর গোছানোর সময় আমি যখন মামির আলমারি খুললাম, তখন দেখলাম সেখানে মামির মেকআপের অনেক জিনিস রাখা আছে। সাজগোজ করার প্রতি আমার ভীষণ আগ্রহ থাকায় সেগুলো দেখেই আমার মন নিচে উঠল। সময় কাটানোর জন্য আমি মামির সাজগোজের জিনিসপত্র নিয়ে তৈরি হতে শুরু করলাম। একটু একটু মেকআপ করলাম, তারপর মামির ঝুমকা আর গয়না পরে নিলাম। আলমারির ওপর দিকের শাড়িগুলোর মধ্যে একটি লাল শাড়ি বের করলাম এবং তা পরতে শুরু করলাম। যখন লিটন ভাই চকলেট নিয়ে ফিরে এলেন, আমি তখন পুরোপুরি সেজেগুজে নতুন বউয়ের মতো তৈরি। চুল খুলে রেখেছি, লিপস্টিক লাগিয়েছি আর হাতে চুড়িও পরেছি। লিটন ভাই ঘরে ঢুকে আমাকে এমন সাজে দেখে একদম হতভম্ব হয়ে গেলেন। তার মুখ থেকে শুধু বের হলো, দিদি তুমি তো অসাধারণ দেখাচ্ছ। আমি তার কাছ থেকে চকলেট নিয়ে বিছানায় বসে খেতে শুরু করলাম। লিটন ভাইও পাশে বসে গেলেন, কিন্তু তার চোখ আমার ওপর থেকে সরছিল না। তখন আমি বললাম, ভাইজা এত তাকিয়ে থেকো না, এতে আমি অস্বস্তি বোধ করছি। লিটন ভাই হেসে বললেন, কি করব দিদি, তোমার ওপর থেকে চোখ সরানোর মনে হচ্ছে না। তুমি শাড়িতে এত সুন্দর দেখাচ্ছ যে মনে হচ্ছে যেন সত্যি কোনো পরী। এরপর মজা করে বললেন, মন চাইছে তোমাকে বউ বানিয়ে ফেলি। আমি বুঝতে পারছিলাম সে মুহূর্তে তার মনে কি চলছিল, তবে হালকা হাসি দিয়ে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিলাম। আমি মজা করে লিটন ভাইকে বললাম, তাহলে আর থেমে কেন, বলো আমাকে স্ত্রী বানিয়ে কি করবে? লিটন ভাই একটু হেসে বললেন, থাক দিদি, জানি তুমি ইচ্ছে করেই ভান করছ। আমি তখন বললাম, তুমি কি তাহলে তোমার দিদিরই সুযোগ নিতে চাও? জানো যদি আম্মু বা মামা জানতে পারেন আমাদের কি অবস্থা হবে? ভাইজা বললেন, দিদি এত ভাবনার কিছু নেই, আমরা তো ঘরেই আছি, আর কেউ জানতে পারবে না। তুমি শুধু হ্যাঁ বলো, আমি সব সামলে নেব। আমি মুচকি হেসে বললাম, তাহলে আগে বলো, তুমি কি আমার এই শাড়ি দেখে এত কথা বলছ, নাকি আগে থেকেই এমন ভাবনা ছিল? লিটন ভাই হেসে বললেন, সত্যি বলতে তুমি যখন এসেছ তখন থেকেই মনে হচ্ছিল তুমি যদি একবার রাজি হও সব সহজ হয়ে যাবে। আমি মজা করে বললাম, ঠিক আছে, যখন তুমি চাও আমি তোমার কথা শুনি, তাহলে তোমার দায়িত্ব ভালো করে পালন করো। এই কথায় ভাইয়া খুব খুশি হয়ে বললেন, ধন্যবাদ দিদি, জানতাম তুমি আমাকে না করবে না, তুমি সত্যিই সেরা। আমি বললাম, থামো তো, এত প্রশংসা করার দরকার নেই, আর সন্ধ্যায় আমার জন্য চকলেট আনতে ভুলবে না। ভাইয়া বললেন, ঠিক আছে দিদি, যা চাইবে সব আনবো, একটু অপেক্ষা করো। লিটন ভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটু অস্বস্তি অনুভব করলাম। যখন তিনি ফিরে এলেন আমি বললাম, ভাইয়া এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছে, সন্ধ্যায় এই বিষয়ে কথা বলব, আর এখন আমাকে একটু সময় দাও। ঠিক আছে, কিন্তু লিটন ভাই আমার কথায় থামলেন না। তিনি শান্ত গলায় বললেন, দিদি এত ভাবছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক থাকবে, তবে যদি তোমার অস্বস্তি হয়। আমি মুচকি হেসে বললাম, অস্বস্তি হলে তুমি চোখ বন্ধ করে নিতে পারো, তাই না? আমিও চোখ বন্ধ করলাম। সেই মুহূর্তে লিটন ভাই কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই দরজায় হঠাৎ করে জোরে নক করার শব্দ হল। আমরা দুজনেই থমকে গেলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল, কেউ কি ঘরে আছো? দরজা খুলবে না? আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কারণ আমি শাড়ি পরে পুরো সাজগোজ করেছিলাম এবং উপরে ছিলাম মামির ঘরে। লিটন ভাইয়ারও মেজাজ পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু ভাইয়ার মুখ দেখে আমার ভেতরে ভেতরে হাসি পাচ্ছিল। তৎক্ষণাৎ আমি লিটন ভাইকে ঘর থেকে বের করে দিলাম, নিজেও শাড়ি খুলে সাধারণ কাপড় পরে নিলাম। তারপর আবার ঘর গুছানো শুরু করলাম। এদিকে আম্মু জান মামিকে বারান্দায় বসিয়ে রেখে সোজা রান্নাঘরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিতে শুরু করলাম। পরে আমরা সবাই মিলে চা খেতে বসলাম। চা খাওয়ার পর আম্মু জান কাজে মন দিলেন আর মামি বারান্দায় শুয়ে রইলেন। আমি সময় কাটানোর জন্য আম্মুকে কাজে সাহায্য করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম লিটন ভাই কোথাও নেই। খুঁজতে গিয়ে দেখলাম তিনি বাথরুম থেকে বেরিয়ে হাত ধুচ্ছেন, তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এখনই মেজাজ ভালো হয়নি।
তাকে দেখে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না। হেসে বললাম, কি হলো, এত মুখ গোমরা করে আছো কেন? আমি মজা করে বললাম, ভাইয়া তুমি এমন কেন? লিটন ভাই হাসতে হাসতে বললেন, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও এমনই করতে। তুমি মেয়ে বলেই এত কথা বলতে পারছো। আমি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, শুধু একটু অপেক্ষা করো, রাত হলে তো কেউ ডিস্টার্ব করবে না। লিটন ভাই বললেন, দিদি সমস্যা তো এই রাতের অপেক্ষাতেই, প্রতিটা মিনিট ঘন্টার মতো লাগছে। ঠিক তখনই আম্মু জান ডাক দিলেন, তোমাদের ভাই বোনের গল্পগুজব শেষ হলে একটু এসে কাজে হাত লাগাও। আম্মুর ডাকে আমি উঠে যাচ্ছিলাম। যাওয়ার সময় লিটন ভাইকে মজা করে বললাম, ভাইয়া তোমার প্রমিস মনে রেখো, চকলেট না পেলে আমিও কিছু দেব না। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। এতক্ষণে মামা জান কাছ থেকে ফিরে এসেছেন। আমি তাকে খাবার দিয়ে দিলাম। মামা জান খুব ক্লান্ত হয়ে ফিরেছিলেন, তাই আমাদের সাথে অল্প সময় বসে দ্রুত ঘুমিয়ে পড়লেন। এদিকে আম্মু মামিকে খাবার খাওয়াতে লাগলেন এবং তার ওষুধও দিয়ে দিলেন। আমি নিজের খাবার খেয়ে নিলাম এবং সময় কাটানোর জন্য আম্মুর ফোন দেখতে শুরু করলাম। শীতকাল হওয়ায় আমরা তাড়াতাড়ি বিছানায় চলে যাই। মামি ওষুধ খেয়ে বিশ্রাম নিতে চলে গেলেন আর আম্মু জান তার গায়ে বসে কাজ করতে লাগলেন। আমি মামির ঘরে বসে ফোনে ব্যস্ত ছিলাম। এতটাই ডুবেছিলাম যে খেয়ালই করিনি কখন লিটন ভাই খাবার খেয়ে নিজের ঘরে চলে গেছেন এবং আমার জন্য অপেক্ষা করছেন। আমি প্রতিদিনের মতো সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ ধরে আমি না যাওয়ায় লিটন ভাই নিজেই আমাকে ডাকতে এলেন। ঘরে ঢুকে ভাই বললেন, দিদি আসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তখন আম্মু জান বললেন, কোনো সমস্যা নেই, যদি তুমি একা ঘুমাতে চাও তবে ঘুমা, তোমার দিদি আমার সাথে শুয়ে পড়বে। আম্মুর মুখে এমন কথা শোনা মাত্রই ভাই দ্রুত বলে উঠলেন, না না, আমরা তো খেলতে খেলতে ঘুমিয়ে যাব, তাছাড়া কিছুদিন পরেই তো আপনারা চলে যাবেন, আর না জানি কবে দেখা হবে আর কবেই বা দিদির সাথে খেলা করতে পারব। আমি আম্মুকে আশ্বস্ত করে বললাম, না আম্মু, আমি ভাইয়ার কাছেই শোব। এরপর আম্মু জান বললেন, ঠিক আছে, যেমন ইচ্ছা তোমাদের। আমরা ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই লিটন ভাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আর ধৈর্য রাখতে পারছেন না, কিন্তু তখনও আম্মু জান এবং মামি জেগেছিলেন। তাই আমি বললাম, ভাইয়া একটু ধৈর্য ধরো, সবাই ঘুমিয়ে পড়ুক, যদি কেউ আমাদের আওয়াজ শুনে ফেলে তাহলে বিপদ হবে। ভাইয়া বললেন, দিদি আর একটু শুনতে চাই। ঠিক তখনই আমার মনে হলো চকলেটের কথা। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু আগে আমার চকলেটটা দাও। তখনই ভাইয়া পকেট থেকে চকলেট বের করে দিলেন। আমি চকলেট নিয়ে খেতে শুরু করলাম আর ভাইয়া পারফিউম স্প্রে করতে লাগলেন। শুরুর দিকে আমি মজা করার জন্য কিছুটা ভাব নিচ্ছিলাম। এতে আমাদের মধ্যে মজার মিথ্যে ঝগড়া শুরু হল। আমরা বিছানায় মজা করতে করতে লাফালাফি শুরু করলাম, কারণ আমাদের বয়স তখনও ছোট বাচ্চাদের মতোই ছিল। ঠিক তখনই আম্মু জান চিৎকার করে বললেন, সুরভি, অনেক খেলা হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, কারণ বিছানার শব্দ তাদের ঘর পর্যন্ত পৌঁছেছে। তখন লিটন ভাই নিচে মাটিতে বিছানা পেতে নিলেন যাতে শব্দ বন্ধ হয়। এরপর ভাইয়া আমাকে রাত 4টা পর্যন্ত ঘুমাতে দিলেন না। সকালে আমাদের চোখ অনেক দেরিতে খুলল। তখনই আম্মু জান দরজায় টোকা দিচ্ছিলেন। আমরা তখনও নিচে বিছানায় শুয়েছিলাম। ভাইয়া সবার আগে উঠল, রেজাল্ট বিছানার উপর ফেলে দিল এবং আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। তারপর সে দরজা খুলতে গেল। আম্মু জান আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। আমাকে দেখে তিনি বললেন, আমি তো বলেছিলাম সুরভি, সময় তো ঘুমিয়ে পড়ো, এখন দেখো তোমার চোখ এখনো লাল হয়ে আছে। আমি কোনো কথা না বলে চা নিয়ে খেতে শুরু করলাম, এমনকি মুখও ধুইনি, কারণ আমার পুরো শরীর ব্যথায় ভেঙে আসছে। এরপর আম্মু জান ভাইয়ার চা রেখে চলে গেলেন। লিটন ভাই মুখ ধুয়ে ঘরে ফিরে এলেন। তাকে দেখেই আমি রাগান্বিত স্বরে বললাম, ভাইয়া, আমি তো বলেছিলাম অল্প সময়ের জন্য, কিন্তু তুমি তো আমার কথায় কান দিলে না। এখন দেখো আমার শরীর কতটা ক্লান্ত হয়ে পড়েছে, আমি তো ঠিকমতো দাঁড়াতেও পারছি না। যদি আম্মু এসে জানতে চান তখন আমি কি বলবো? ভাইয়া দ্রুত উত্তর দিলেন, দিদি দুশ্চিন্তা করো না, আমি মেডিকেল স্টোরে গিয়ে ওষুধ নিয়ে আসি, ওটা খেলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এরপর টানা 3-4 দিন আমি তাকে নিজের কাছে আসতে দিইনি, কিন্তু এতেও তার উৎসাহ কমেনি। প্রতিদিনই সে আমার আশপাশে ঘোরাঘুরি করছিল, এমনকি এখন তো সে নিয়ম করে আমাকে চকলেট এনে দিচ্ছে। ভাইয়া তখন আমার সব কাজ করে দিক, আমি যা চাইতাম সে হাসিমুখে করে দিক। তাই আমিও মজা নিতে শুরু করেছিলাম। কখনো তাকে দিয়ে পায়ের ব্যথা কমানোর ম্যাসাজ করাতাম, কখনো মাথায় তেল দিয়ে মালিশ করাতাম, মাঝে মধ্যে মজা করে তাকে হালকা মেরে দিতাম আর তার ফোনে সারাদিন সিরিয়াল দেখে কাটাতাম। 3-4 দিন পর ভাইয়ার আচরণ আরো বদলে গেল।
সে আমার প্রতিটা কথা শুনত, তাই আমি তাকে বেশি কিছু বলতে আর পারতাম না। আমরা বাড়িতে একদিন দুপুরে বেশ আনন্দ করলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। ভাইয়া পুরো দিন আমাকে কোথাও বসতে দিল না, সবসময় তার কাছে রেখেছিল। এই ঘটনার পর থেকে আমি আর ভাইয়া খুব স্বাভাবিক হয়ে গেলাম। যখনই তার ইচ্ছা হতো সে আমাকে ঘরে ডেকে নিত, আর আমিও এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সেসব দিনগুলো আমরা সত্যিই খুব উপভোগ করেছিলাম। কিন্তু জীবনের প্রতিটা শুক্র দিনের পর একটা খারাপ সময় আসে, আর সেই খারাপ সময়টা এলো ভাইয়ার কারণে। 15 দিন পর আমাদের গ্রামে ফেরার সময় হল। মামি তখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন, আর আমাদেরও সেখানে অনেক দিন হয়ে গিয়েছিল। আম্মু জান হঠাৎ করেই ফেরার সিদ্ধান্ত নিলেন। আমাকে বা মামা জানকে কিছুই জানাননি। যখন আমি আর ভাইয়া এটা জানলাম, আমাদের একেবারেই ভালো লাগেনি। তখন ভাইয়া বললেন, দিদি, যাওয়ার আগে শেষবারের মতো একটু সময় দাও না, কে জানে তুমি আবার কবে আসবে। আমিও ভেতরে ভেতরে রাজি ছিলাম, কিন্তু সেদিন আমাদের বাসার সবাই ছিল, এমনকি মায়ের ভাই, আমার মামাও এসেছিলেন, কারণ তিনি আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সেই দিনটি আমার জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। আমার বড় ভাইয়ের সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের আচরণের জন্য যেন সবাই বিরক্ত না হয়, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যায় যা আমি কখনো কল্পনাও করিনি। আমরা খুব ভুল সময় ভুল জায়গায় ছিলাম। এমনকি আমরা এতটাই সতর্ক ছিলাম না যে দরজাটিও ভালোভাবে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ মামা এসে পরিস্থিতি দেখেন। আমি ভয়ে কেঁপে উঠি এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাই। মামা অনেক রাগ করেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধরে আমাদের কোনো কথাই বলেননি। পরে মা এসে পুরো বিষয়টি সামলান। মা আমাদের ভুলগুলো বুঝিয়ে দেন এবং সেই দিনটি আমাকে অনেক বড় শিক্ষা দেয়। পরিবারের সবার ভালোবাসা এবং সহযোগিতায় আমরা পরিস্থিতি সামাল দিই। এরপর থেকে আমি নিজের ভুল থেকে শিখেছি। সেই ঘটনার পরে আমি আর কখনো এমন কিছু করতে চাইনি যা আমার পরিবারকে বিব্রত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিখে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে সেটি সাহস ও সতর্কতার সঙ্গে সামলে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে সব সময় খোলামেলা আলোচনা করবেন। গল্পটি আমাদের শেখায় যে কোনো সম্পর্কের মধ্যে একটি সীমারেখা থাকা জরুরি। অত্যন্ত ঘনিষ্ঠতা কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। তাই আমাদের উচিত সবসময় নিজের এবং অন্যের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া। পরিবারের পরিবেশ এবং সম্পর্কের প্রতি সম্মানজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজ বা আচরণ যেন পরিবারের কারোর জন্য বিব্রতকর না হয়, তা নিশ্চিত করা দরকার। মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়াই একজন পরিণত ব্যক্তির পরিচয়। যে কোনো পরিস্থিতিতে সচেতন থাকা খুব দরকার। গল্পে দরজা বন্ধ না করার ঘটনাটি একটি ছোট ভুল ছিল, কিন্তু তা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ থেকে বোঝা যায়, ছোটখাটো বিষয়ে সতর্ক থাকা